আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, অটিজম বিডি ইউটিউব চ্যানেল এবং ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যত অটিজম এবং এডিএইচডি আক্রান্ত বাচ্চা আছে তাদের অনেকের মধ্যেই ইন্টেস্টাইনাল অর্থাৎ অন্ত্রের কিছু সমস্যা দেখা দেয় এবং 80% বাচ্চার মধ্যেই রিসার্চে দেখা গেছে যে কোনো না কোনো মাত্রায় ইন্টেস্টাইনাল ইস্যু অর্থাৎ অন্ত্রের পরিপাকতন্ত্রের ইস্যুর কারণে তাদের অনেক ধরনের সেকেন্ডারি প্রবলেম আসে। সেকেন্ডারি প্রবলেমগুলোর মধ্যে অনেক সময় হাইপার অ্যাক্টিভিটি বেশি শো করে, অ্যাগ্রেশন থাকে, ইরিটেবিলিটি থাকে অর্থাৎ খুবই ইরিটেট থাকে, সবসময় যে কোনো কিছু মেনে নিতে পারে না নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে, অথবা অনেক বাচ্চার মধ্যে অ্যাগ্রেশন কাজ করে, অনেকের মধ্যে নিজেকে কামড়ানোর একটা টেন্ডেন্সি থাকে। তো এই ধরনের অনেকগুলো ইস্যু অনেক সময় দেখা যায় যে ইন্টেস্টাইনাল ইস্যু অর্থাৎ অন্ত্রের সমস্যার কারণে থেকে থাকে। অনেক বাচ্চার মধ্যে কনস্টিপেশন থাকে, অনেক বাচ্চার মধ্যে আবার লিকি গাট সিনড্রোম অর্থাৎ খাবার দাবার অপরিপক্ক অবস্থাতে অনেক সময় ব্লাড স্ট্রিমে চলে আসতে পারে, সেগুলি তার ফলে এদের অ্যালার্জিক রেসপন্স থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা থাকে। তো এই ইস্যুগুলো নিয়ে আজকে আলোচনা করব। পরীক্ষায় দেখা গেছে যে অটিজম এর বাচ্চাদের মোটামুটি রিসার্চ ভেদে 80% পর্যন্ত তারা রিপোর্ট করছে যে বাচ্চাদের মধ্যে রক্তে প্রোপিওনিক অ্যাসিড লেভেলের মাত্রা বেশি। এটি এমন একটা অ্যাসিড, ইটস ইকুইভ্যালেন্ট টু অ্যালকোহল, যেটা সাধারণত ইস্ট কার্বোহাইড্রেটকে ফার্মেন্টেশনের মাধ্যমে কার্বোহাইড্রেটকে রূপান্তরিত করে এই প্রোপিওনিক অ্যাসিডটা তৈরি হয়। তো আমরা অনেক স্পেশাল চাইল্ডদের মধ্যেই দেখা যায় যে তাদের স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ থাকে এবং স্মল ইন্টেস্টাইন ফাঙ্গাল ওভারগ্রোথ থাকে। এটাকে শর্ট টার্মে অনেকে সিবো এবং সিফো বলে। তো আমাদের তো দুইটা অন্ত্র আছে, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, একটা বৃহদান্ত্র। ইংলিশে আমরা বলি স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইনে কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলি আসলে স্মল ইন্টেস্টাইনে যদি চলে আসে, এই ব্যাকটেরিয়াগুলো আমরা যে খাবারের মাধ্যমে কার্বোহাইড্রেট নিচ্ছি অর্থাৎ ভাত, রুটি, চিনি, এই ধরনের কার্বোহাইড্রেট গুলো, সেগুলি এই ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ যদি স্মল ইন্টেস্টাইনে বেড়ে যায় তাহলে এগুলি এই কার্বোহাইড্রেট গুলোকে খেয়ে প্রোপিওনিক অ্যাসিড তৈরি করে। এখন প্রোপিওনিক অ্যাসিড মোটামুটি অ্যালকোহলের মতো, এটা অনেক ধরনের উত্তেজনা তৈরি করে, আসক্তি তৈরি করে। এবং যেহেতু আমরা দেখছি যে এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু যে 80% বাচ্চার মধ্যে ব্লাড লেভেলে প্রোপিওনিক অ্যাসিড বেশি, তাহলে স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের সাথে অটিজমের যে বিহেভিয়ার, সেকেন্ডারি প্রবলেমের যে বিহেভিয়ার গুলো, সেগুলি কোনো সম্পর্ক আছে কিনা এটা নিয়ে অনেক ডিবেট হয়, অনেক কিছু হয়। কিন্তু যাই হোক, আমরা ডিবেটে যাব না। কিন্তু কিভাবে আমাদের বাচ্চাদের এই স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথটা কমিয়ে তাদের আচরণগত যে সমস্যাগুলোতে এটা সমস্যা তৈরি করছে সেগুলিকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি এবং তাদেরকে ভালো রাখতে পারি, এটাই হচ্ছে আজকের লেকচারের আমাদের উদ্দেশ্য। এবং আজকে আমি যে পদ্ধতিগুলো বলবো এগুলি একেবারেই লোকালি অ্যাভেলেবল, খুবই অল্প খরচে যে কোনো প্যারেন্টস বাসায় সেফলি এগুলিকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বায়োমেডিক্যাল ট্রিটমেন্ট যে অ্যাপ্রোচ গুলো সেগুলি এতটাই ব্যয়বহুল হয়ে পড়ে, বিভিন্ন সাপ্লিমেন্ট, বিভিন্ন খাবার দাবারের মডিফিকেশন, এগুলি এতটাই ব্যয়বহুল হয়ে পড়ে যে মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত মানুষের পক্ষে এগুলি এফোর্ড করা সম্ভব হয় না। যেমন এই ইন্টেস্টাইনাল ইস্যুগুলোর কারণে অনেকে ইনুলিন ব্যবহার করে, খুবই দামি জিনিস। তারপরে অনেকে অলিভ অয়েল ব্যবহার করে, এটা তো অনেক দামি। আমাদের সচরাচর আমরা তো অলিভ অয়েল খেতে অভ্যস্ত না। শুধুমাত্র বাচ্চার জন্য দেখা যায় যে হাজার হাজার টাকা খরচ হয় প্রত্যেক মাসে। কিন্তু লোকালি অ্যাভেলেবল আমাদের দেশীয় অনেক উপাদান দিয়ে এই জিনিসগুলো অ্যাচিভ করা যায়, সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে এই যে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যে সেগুলি আমাদের কার্বোহাইড্রেট খেলে এবং চিনি খেলে অথবা আটা জাতীয় খাবার খেলে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে এগুলি এই ব্যাড ব্যাকটেরিয়াগুলো প্রোপিওনিক অ্যাসিড তৈরি করছে। এটা যাতে তৈরি করতে না পারে এটার জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন আমাদের ইন্টেস্টাইনে যে একটা প্রদাহ থাকে এই ব্যাড ব্যাকটেরিয়াগুলোর কারণে, এই প্রদাহটা যদি আমরা কমিয়ে আনতে পারি
এটাকে আমরা গাট ইনফ্লামেশন বলে, এবং ওভারঅল এই ধরনের বাচ্চাদের নিউরো ইনফ্লামেশন, নিউরো অটো ইমিউন রেসপন্স এগুলি থাকে। তো এগুলিকে যদি এই প্রদাহগুলোকে আমরা কমিয়ে আনতে পারি, ইনফ্লামেশনকে কমিয়ে আনতে পারি, সেই সাথে আমাদের স্মল ইন্টেস্টাইনে যে ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ কলোনিগুলো বেড়ে যায়, যার কারণে প্রোপিওনিক অ্যাসিড তৈরি হয়, এই ব্যাড ব্যাকটেরিয়াগুলোর পরিমাণ যদি আমি কমিয়ে আনতে পারি, এবং আমরা যদি আমাদের স্মল ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ, যেগুলি ভালো ব্যাকটেরিয়া, যেগুলি আমাদের জন্য বেনিফিশিয়াল, যেগুলি আমাদের স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তে বেশি পরিমাণ থাকার কথা ছিল, ব্যাড ব্যাকটেরিয়ার বেড়ে যাওয়ার কারণে এগুলি কমে গেছে, সেগুলিকে যদি আমরা রিপ্লেস করতে পারি, তাহলে কিন্তু অনেক ধরনের সেকেন্ডারি কমপ্লিকেশন থেকে আমাদের স্পেশাল চাইল্ড থেকে আমরা রক্ষা করতে পারি। তো আমি খুব সহজে বলবো যে আমাদের এই যে ইনফ্লামেশন, আমাদের ইন্টেস্টাইনের যে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ কমানোর জন্য খুবই উপযোগী একটা জিনিস হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এখন অনেকেই আমরা, যেহেতু আমরা মিষ্টি পানির মাছ অথবা এই ধরনের জিনিসপত্র খেয়ে থাকি, এই মিষ্টি পানির মাছের মধ্যে আবার ওমেগা 3 কম থাকে, এবং আমরা যে ধরনের তেল খাই অথবা আমরা যে ধরনের খাবার দাবার খেতে অভ্যস্ত, এগুলিতে ওমেগা 3 পরিমাণ কম থাকে, যার কারণে এই ইনফ্লামেশন গুলো যেতে সময় লাগে। তো এই জন্য অনেক সময় চিকিৎসকগণ হাই ডোজে ওমেগা 3, এটা ক্যাপসুল আকারে হোক অথবা সিরাপ আকারে হোক, পাওয়া যায়। যেমন লাইসি নামে পাওয়া যায়, ওমেগা 3 ক্যাপসুল নামে পাওয়া যায়, আবার অনেক সময় অতীতকালে বেশ কিছু বছর আগে কড লিভার অয়েল নামে পাওয়া যেত। তো যেটাই আপনারা আপনাদের চিকিৎসকের সাথে আলোচনা করে যেই ব্র্যান্ডেরটা আপনাদের পছন্দ, এরকম ওমেগা 3 1000 মিলিগ্রাম করে সকালে, দুপুরে এবং রাতে আপনারা যদি কনজিউম করাতে পারেন বাচ্চাকে। এটা মাছের তেল, যদিও মাছের তেল খুব গন্ধযুক্ত হয়, অনেক সময় বাচ্চারা খেতে চায় না, এই কারণে লাইসি নামে একটা প্রোডাক্ট পাওয়া যায়, সেটা কিছু লেবুর সুগন্ধ এবং অন্যান্য মিন্টের সুগন্ধ দেওয়া থাকে, যার ফলে বাচ্চারা অনেক সময় খেতে আগ্রহী হয়। তবে যদি সেটা আপনারা খুঁজে না পান অথবা এফোর্ড করতে না পারেন, লোকালি ভালো কোম্পানির যে ওমেগা 3 ক্যাপসুলগুলো আছে সেগুলিকে আপনারা খাওয়াতে পারেন। এটা গেল একটা, যে আমরা প্রদাহ এটার মাধ্যমে কমাতে পারি। এরপরে আসে যে আমার ইন্টেস্টাইনে যে ব্যাড ব্যাকটেরিয়া গুলো, স্মল ইন্টেস্টাইনে ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে গেছে, তাহলে এই পরিমাণ কমানোর জন্য কি করি? সাধারণত আমরা জানি ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, কিন্তু আমরা চাই হচ্ছে ন্যাচারাল ভাবে কিভাবে এই পরিমাণটা কমিয়ে আনা যায়। তো এই পরিমাণটা কমিয়ে আনতে হলে আমরা সবচেয়ে ন্যাচারাল যে পদ্ধতি, সেটা হচ্ছে গার্লিক ইনফিউজড অয়েল। গার্লিক মানে হচ্ছে রসুন। রসুনের কিন্তু প্রচুর অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, যার কারণে আপনারা দেখবেন আচার তৈরি করতে অথবা দীর্ঘদিন কোনো খাবার সংরক্ষণ করতে গার্লিক ব্যবহার করা হয়, অর্থাৎ রসুন ব্যবহার করা হয়, এবং সরিষার তেল ব্যবহার করা হয়। তো সরিষার তেলের মধ্যেও কিন্তু এই ধরনের অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। তো এখন যদি আমরা রসুন বাচ্চাকে খাওয়াতে চাই, তাহলে দেখা যায় যে রসুন খাওয়ালে গ্যাস ফর্ম হয় অথবা একটা ঝাঁঝালো গন্ধ আছে, বাচ্চারা খেতে চায় না। তো এটা আমরা কি করি, 200 গ্রাম ধরেন আমরা সরিষার তেল নিলাম, সেই সরিষার তেলের মধ্যে যদি আমরা 8 থেকে 10 কোয়া রসুন হালকা থেতলে সেটার মধ্যে রসুনটা তেলের মধ্যে দিয়ে খুব অল্প আঁচে 1 ঘন্টা আমরা গরম করলাম। গরম করলে এটা যাতে পুড়ে না যায় খেয়াল করতে হবে, খুব অল্প আছে। হ্যাঁ, তো এই রসুনের যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ আছে, তখন এটা তেলের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তখন সেই রসুনগুলোকে আমরা ছেঁকে ফেলে দিব, ফেলে দিয়ে প্রত্যেক বেলা খাওয়ার পরে 1 টেবিল চামচ খাবারের সাথে হোক, অথবা বাচ্চা যদি ডাইরেক্ট খেতে পারে তাহলে তো ভালো, খাবারের সাথে মিশিয়ে আমরা 1 টেবিল চামচ করে প্রত্যেক বেলা খাবারের সাথে বাচ্চাকে দিব। তাহলে কি হবে, এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদানগুলো, এগুলি আমাদের ইন্টেস্টাইনে যে স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ অর্থাৎ ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ যে বেড়ে গেছে সেগুলিকে কমিয়ে ফেলতে সহায়তা করবে। এবং সেই সাথে আমাদের আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি যে বায়োমেডিক্যাল ট্রিটমেন্ট অ্যাপ্রোচে অলিভ অয়েল ব্যবহার করা হয়। অলিভ অয়েলটা মেইনলি ওমেগা 9 ফ্যাটি অ্যাসিডের জন্য ব্যবহার করা হয়, এটাকে অলিক অ্যাসিড বলে। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দেশে প্রচলিত যে সরিষার তেল আছে, যদি এটা আপনারা নিজেরা ভাঙিয়ে নেন, বোতলজাত কিন্তু না, হ্যাঁ, এটা যদি আপনারা নিজেরা ভাঙিয়ে নেন, তাহলে এটা প্রচুর পরিমাণে ওমেগা 3, ওমেগা 6 এবং অলিক অ্যাসিড এটার মধ্যেই আছে, 12% অলিক অ্যাসিড আছে। সো আপনি অলিভ অয়েল হয়তো 1,500-2,000 টাকা লিটার, হোয়ারেজ আমাদের লোকালি অ্যাভেলেবল যে সরিষার তেল, এটা
200 টাকা হয় অথবা এর কাছাকাছি। তো অনেক কম খরচে কিন্তু আমরা আমাদের বাচ্চার জন্য এই ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 এগুলি এনশিওর করতে পারছি। তো এই যে আমরা গার্লিক ইনফিউজড অয়েল তৈরি করলাম, এই অয়েলটার মাধ্যমে আমাদের এই উপকারটুকু হবে। এরপরে আমরা আসব যে হ্যাঁ, আমি প্রদাহ কমালাম, ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ কমানোর চেষ্টা করলাম। এখন আমরা যদি চেষ্টা করি যে হ্যাঁ, গুড ব্যাকটেরিয়া পরিমাণ আমরা বাড়াবো, তাহলে কি করতে হয়? যে এমনিতে দেখা যায় যে অনেক সময় প্রোবায়োটিকের ক্যাপসুল অথবা পাউডার, স্যাশেট এগুলি ব্যবহার করা হয়। তবে প্রাকৃতিক ওয়েও আছে, সেটা হচ্ছে 1000 বছর ধরে আমাদের ট্রেডিশন, খাওয়ার পরে অনেকেই দেখবেন যে একটু টক দই খেয়ে থাকে অনেক সম্প্রদায়ের মানুষ। তো এটা কিন্তু একটা ভেরি গুড প্র্যাকটিস। এই যে টক দইয়ের মধ্যে অথবা যে কোনো দইয়ের মধ্যেই আমরা মিষ্টি দইটা প্রেফার করি না, কারণ এটার মধ্যে আবার চিনি আছে। তো চিনিটা আবার ব্যাকটেরিয়াকে ওভারগ্রোথ করাবে। তো যদি সম্ভব হয় টক দই আমরা প্রত্যেকবার খাওয়ার পরে 1 টেবিল চামচ করে বাচ্চাকে খাইয়ে দিব, যাতে তার অন্ত্রে মেইনলি ল্যাক্টোব্যাসিলাস এবং এই ধরনের অনেক গুড ব্যাকটেরিয়া, যেগুলি আমাদের অন্ত্রে যে আবার কলোনি ফর্ম করবে এবং ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ কমাতেও এটা হেল্প করে। এখন এই ব্যাকটেরিয়াগুলো গ্রো করার জন্য কিছু মিডিয়াম দরকার। এটাকে বলা হয় হচ্ছে প্রিবায়োটিক্স। এই মিডিয়ামটা কি? বাহিরের দেশে অথবা আমাদের দেশেও অনেক প্যারেন্টস ইনুলিন নামে এক ধরনের ফাইবার ব্যবহার করে। তো এগুলি অনেক টাকা দাম, 3000, 4000, 5000 টাকা ছোট্ট একটা শিশির দাম। তো আমাদের দেশেও কিন্তু রেডিলি অ্যাভেলেবেল খুবই অল্প খরচে একটা উপাদান আছে, সেটাকে আমরা বলি ইসবগুলের ভুসি। এটাও কিন্তু একটা প্রিবায়োটিক এবং এটাও গুড ব্যাকটেরিয়ার কলোনি ফর্ম করতে আমাদের অন্ত্রকে হেল্প করে। তো আপনি যে দইটা দিচ্ছেন 1 টেবিল চামচ, এর মধ্যে আপনি আধা চামচ পরিমাণ ইসবগুলের ভুসি যদি একসাথে মিশিয়ে এই দইটা সহ খাইয়ে দেন, তাহলে এই যে গুড ব্যাকটেরিয়া গুলো আছে এই ইসবগুলের ভুসির মধ্যে কলোনি ফর্ম করে আমাদের ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াবে। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদের যে স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এবং তাদের যে অন্ত্রের প্রদাহ আছে, এই 3টা জিনিস ধৈর্য ধরে সুন্দরভাবে করতে পারলে, আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি গত কয়েক বছর ধরে এইভাবে মডিফাই করে লোকালি অ্যাভেলেবেল খুব অল্প খরচে আপনারা যদি বিশেষ শিশু যাদের বিভিন্ন ধরনের আচরণগত সমস্যা আছে, ইরিটেবিলিটি সমস্যা আছে, সেলফ স্টিমিং টেন্ডেন্সি আছে, নিজেকে আঘাত করার টেন্ডেন্সি আছে, তাদেরকে যদি আমরা এই ধরনের স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথটা ঠিক করার জন্য চেষ্টা করি, তাহলে আশা করি সকলে উপকৃত হবেন। এবং আমরা প্র্যাকটিসে দেখেছি এমন কেউ নাই যে উপকৃত হয় নাই। এখন কোশ্চেন হতে পারে যে হ্যাঁ, আমার বাচ্চার কি স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আছে? তাহলে এটা আপনি অনেক সময় স্টুল টেস্ট করে দেখা যায়, অনেক সময় ব্রেথ টেস্ট করে দেখা যায় যে তার রক্তে প্রোপিওনিক অ্যাসিডের পরিমাণ আছে কিনা, ব্রেদের মধ্যে আছে কিনা। হ্যাঁ, তো যেহেতু রিসার্চে দেখা যাচ্ছে যে 80% বাচ্চার মধ্যে এটা ডিটেক্টেবল মাত্রায় প্রোপিওনিক অ্যাসিডের মাত্রাটা বেশি থাকে, অর্থাৎ 80% ক্ষেত্রে এটা ডিটেক্ট করা যায়, আর বাকি 20% ক্ষেত্রে হয়তো ডিটেক্ট করা যায় না, সামান্য পরিমাণে আছে। তো ধরেই নেওয়া যায় যে আমার বাচ্চাটার মধ্যে কোনো না কোনো মাত্রায় স্মল ইন্টেস্টাইন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আছে। না হলে রিসার্চে 80% বাচ্চার মধ্যেই এটা ডিটেক্টেবল মাত্রায় পাওয়া যেত না। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি এটা দীর্ঘমেয়াদে আপনাদেরকে হেল্প করে আচরণগুলো মিনিমাইজ করতে। এবং আমরা দেখেছি যে শুধু আচরণগত ব্যাপার না, তাদের সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও কিছুটা হেল্প হয় এবং তাদের মনোযোগ বৃদ্ধি পায়, অতিচঞ্চলতা কমে আসে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আপনারা যদি আপনারা ভুলে যান, ভিডিওটি বারবার দেখবেন এবং যদি আপনারা উপকৃত হন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা আশা করি উপকৃত হবেন এবং অন্য মানুষদের সাথে শেয়ার করেও এই প্রসেসটা মানুষকে শিখিয়ে দেবেন, যাতে একটা বাচ্চা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।